রবীন্দ্রনাথের গান করতে গেলে তো প্র্যাকটিস, সেই জায়গাটা কেন হবে? আমি একটা ফুটবল এতগুলো লোকের সামনে গাইবো, মিলবে না, তাহলে মিলবে কিনা, তারপর সেই বাধ্যতার আছে কিনা, এগুলো তো দেখতে হবে। এখন মানুষ চাইছে ভালো, তুমি যদি একটা কালো বানিয়ে সেইগুলো আমরা মেনে নেবো। দাদা জয় শ্রীরাম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ভারত মাতা কি জয়। ভারত মাতা কি জয়। জয় সঙ্গে জয়, জয় মানুষের हर महादेव। হর হর মহাদেব। रोज नहीं भोज में साथी একটু ঝরিয়ে দাও। দাদা শরীর কেমন? আরে কথা সাথী কম বন্ধ করো। এই নিমাইদা, সংবাদ হচ্ছে তুমি কি বলছো? হ্যাঁ? কি বলছিস? ওখানে কি হচ্ছে দেখো, এদিক তাকাই দেখো। শরীর কেমন? শরীর এই আজকে 3 মাস ধরে একদম পরিশ্রম করতে করতে মানুষের কাছে গিয়ে গিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে আজকে মানুষের সেবা করেছি। মানুষও আমাদের অঢেলভাবে সমর্থন করছে। তাদের সেবা করতে গিয়ে তারাও আজকের এই ভারতীয় জনতা পার্টিকে ডক্টর শ্যামাপ্রসাদের যে সাংগঠনিক দল, সেই দলকে আজকে বিশাল জয়ী করেছে। 207খানা সিটে জয়ী হয়েছে। এ ধারণা করা যায়নি কোনোদিন। তাই আমরা পেয়েছি, এটা তো ভগবানের কৃপা, অকৃপণ দান। মানে যে অতুলনীয় কৃপা। এই কৃপার কোনো সীমা নাই। মানুষ ভগবান এক হয়েছে, তাই জনজোয়ার হয়ে গেছে। এটা এত কাছে দাঁড়াবে, বন্ধ করতে বলো। এত পাশে দাঁড়াবে, এটা আমরা ভাবতেই পারি না। 100% বিটিরে বুদ্ধি কম। জনজোয়ার হয়ে গেছে। পড়ো নাই। মহারাজ আপনি কোথায় থাকেন? রামরাজত্ব আরম্ভ হয়ে গেছে। মহারাজ আপনি কোথায় থাকেন? আমি তো গুজরাট মঠে থাকি। গুজরাট মঠ। হ্যাঁ, বাহ, আপনার পুরো নাম? আমার নাম নিত্যানন্দ গিরি। বাহ, এ তো বিরাট পাওনা আজকে আমার কাছে। হ্যাঁ, তো আমি তো অল ইন্ডিয়া সাধু না। অল ইন্ডিয়া সাধু। বিরাট পাওনা। আমি একজন স্বদেশী কল্যাণ ফাউন্ডেশনের মুখ্য সচিব এই ভারতবর্ষের, এই সারা অল ইন্ডিয়া বেসিস। তো সেই মুখে আমি সেবামূলকও কাজ করি এবং ভারতীয় জনতা পার্টির উদ্বাস্ত সেলের সহ কনভেনর। অতএব অসীম সরকার আমার হচ্ছে সভাপতি উদ্বাস্ত সেলের। তো উনি কনভেনর, আমি কো কনভেনর। সেই হিসেবে আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি, গেছি, তাদের হাতে পায়ে জোড়হাত করে বলেছি মা বোনদের মাতৃশক্তিকে আমার মাথায় রেখে আমরা চলছি। সেই মাতৃশক্তির কৃপা আজকে তো কীভাবে আমরা পেয়েছি আমরা ভাবতে পারি। শুধু ভারতবর্ষে এই যে মনি ঋষিদের আশীর্বাদ, যারা বীর সন্তান ছিল আমাদের দিয়ে গেছে, যে কৃপা আশীর্বাদ দিয়ে গেছে, সেই আশীর্বাদ মাথায় রেখে সর্বসময় মনে রাখছি নেতাজি সুভাষ, এই আমাদের বঙ্কিমচন্দ্র, আমাদের স্বামীজি, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ, ডক্টর আম্বেদকর, এরা যে আমাদের মাথায় যে বোঝা আমাদের দিয়ে গেছে তাদের ছেলে মেয়েদের কাছে, এই নিয়ে আমরা আজকে পরিষ্কার হতে চাইছি যে মানুষ স্বচ্ছ জায়গায় চলে আসুক। সেই স্বচ্ছ ভারত গড়ব, সোনার বাংলা গড়ব, তার জন্য আমাদের এই ইতিহাস ছিল। সেই ইতিহাস মনে করে ভগবান মানুষকে আজকে তার মাথায় সেই সুবুদ্ধি দিয়েছে। সেই সুবুদ্ধির দ্বারাই আজকে আমরা জয়ী হয়েছি। মানে ভগবান একা ছিল, এখন বহুরূপে ভগবান আজকে আশীর্বাদ দিয়েছে। বহুরূপে সম্মুখে এসে গেছে। মা দুর্গার যে অস্ত্র হাতে বীর শক্তি, মা কালীর যে শক্তি, সেই শক্তি মানুষের পাশে দিয়েছে। আজকে দীর্ঘ ৭৮ বছর ওদের ব্রিটিশ সরকার, ওদের যে ইসলাম ধর্ম, কত রক্তের বন্যা বয়েছে, কত রক্তের বন্যা বয়ে, ঝড়, ঘূর্ণিঝড়, সাইক্লোন, এই যে কি ইতিহাস কেউ জানে না। উদ্বাস্তু ছাড়া কেউ জানবে না। এই অখণ্ড ভারতবর্ষের যে কি যে ছিল অবদান বিশ্বের মধ্যে, সে অতুলনীয়, অসীম সাগরের মতো। সেই সাগর আজকে ভারতবর্ষের সনাতন ধর্ম আবার পুনরাবৃত্তি হয়ে আজকে আমাদের পাশে দাঁড়িয়েছে। আমরা বীর শক্তিকে পেয়ে আজকে আমরা এই জায়গা তৈরি করতে পারবো। সেই উদ্যোগ, সেই হিম্মত সবাইকে নিয়ে, পশ্চিমবাংলার সকল মানুষের পাশে নিয়ে, কেউ শত্রু, কেউ আমার কাছে নিয়ে, তাই সবাইকে নিয়ে আমরা সেই
রাজনীতি করি, মানুষের সেবা করি, মানুষের পাশে আবার যেভাবে আমরা তারা কৃপা করছে ওই একইভাবে তাদের পাশে আবার দাঁড়িয়ে সোনার রাজ্য করার জন্য, সোনার এই ভারতবর্ষ করার জন্য আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি যেভাবে তাঁর যে অবদান, তিনি যে কি একটি মহান ব্যক্তি আমাদের পাশে দাঁড়িয়েছে মাথার উপর, এরার আশীর্বাদ নিয়ে আমরা আগে পাবো। এটাই আমাদের এই হৃদয়ের ধারণা, যতদিন বেঁচে থাকি সেবা করবো দেশে। মানে এই বয়সে উনি কি পরিশ্রম করে বেড়াচ্ছেন? ওনার যে পরিশ্রম, এটা আমরা এখন পর্যন্ত আমরা ধরতে পারিনি উনি কি অবতার, উনি যে কি অবতার আমি এখনো কিছুই জানি না। অতএব তার চরণ ধরেই নিয়ে চলছি। উনি একজন আমাদের কাছে অবতার, নালবাড়ি এত বড় কাজ আমরা কি করে ঝট করে, এত বড় দুর্নীতির দেশ, সেখানে ঝট করে আমাদের এই জায়গা তৈরি হচ্ছে কি করে হচ্ছে, তার শক্তিটা দেখলে হয়। মানে চোখের জল আপনাদের যেটা দুঃখের ছিল এখন সেটা আনন্দের চোখের জল বেরোচ্ছে। আমি মানুষের কাছে জোড়াত করে কাঁদিছি। একবার রাম নাম নিলে যত পাপ তোমরা করে, রামের নামে বিশ্ব জয় হয়, সেই রামের নামে আজকে আমরা তার কৃপা পেয়েছি, তার আশীর্বাদ পেয়েছি, তার সব কিছু পাওয়ার পরে আমরা কথা বলতে আজকে মানুষের পাশে দাঁড়াতে সাহস পেয়েছি। যে কথা বলতে পারতাম, মুখে সেলুটেপ মেরে দিচ্ছিল মানুষের, তারা আজকে সেলুটেপটা খুলে দেন, কথা বলা ঠিক বোবা মানুষের মতো, কানা অন্ধমের মতো আজকে মানুষকে জনগণকে রেখেছিল। সেই মানুষ আজকে চোখ ফুটেছে, বুদ্ধি বাড়ছে, জ্ঞান বাড়ছে, সব কিছু বাড়ার পরে আজকে সবাই স্বাধীনতা পেয়েছে, আজকে তারা গণতন্ত্র পেয়েছে, আজকে তারা আমাদের ভারতবর্ষের সংবিধান পেয়েছে। কালকে খবর শুনলাম প্রত্যেকটি মানুষের কাছে সংবিধান পৌঁছে যাবে, প্রত্যেকটি মানুষের কাছে আইন কানুন সব তারাই নিজেরাই দিতে পারবে, সেই স্বাধীনতা পেয়েছে। মানে আমরা সবাই রাজা, আমাদেরই আমরা রাজার সবাই রাজত্বে, রাজা, আমাদেরই রাজার রাজত্বে। আমাদের রাজার রাজা। ওই জন্যই রবীন্দ্রনাথের জন্মদিনেই শপথ নেওয়া হলো শপথনামা নেওয়া হয়। যে আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজত্বে। রাজার রাজত্ব। দারুণ, তাই দারুণ। আপনাদেরও আশীর্বাদ, আপনারা যে সাংবাদিক, আপনাদেরও তো আশীর্বাদ। আপনারা সাংবাদিক আজকে সঠিক সংবাদ যখন প্রচার করে, তারাও তো মহান মানুষ, তারাও তো আমাদের কাছে বিশাল বড়। জীবনের ঝুঁকি যে নিয়ে আমরা এই যে আমাদের গরিব গরিব মানুষ, আমরা অনাহারী মানুষ এর কাছে থাকি, আমরা গ্রামগঞ্জে থাকি, আমরা জনগণকে নিয়ে চলি, কত দুঃখ কষ্ট বহন করে আমরা চলতে হয়, সেই মানুষগুলোকে পাশে পেয়ে আজকে গর্বিত, আনন্দ। কালকে একটা খবর শুনলাম, খাদ্যমন্ত্রী উনি বলছেন যে রেশনে আর গম দেওয়া, আটা দেওয়া হবে না। মানে যে আটাটা এতদিন দেওয়া হতো ওটা আটা ছিল না, মানে ভেজাল বললে ওটা খাওয়ার অযোগ্য ছিল, রেশনের যে পরিবেশ ছিল সেটা অযোগ্য ছিল বলে এখন এখন ডাইরেক্ট গম দিয়ে দেওয়া হবে। আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট তিনি ঘোষণা করছে ভালো গরিবদের ভালো জায়গায় ভালো খাদ্য, ভালো সুব্যবস্থা, মায়েদের গর্ভবতী মায়েদের 21,000 করে দেবে, তাদের সুস্বাদু খাদ্য দিবে এবং তাদের যে ভিটামিন শক্তি দেবে, যোগাবে। এগুলো আমাদের সরকারি পরিকল্পনায় আছে, আমরা তাদের বন্টন করব, যেভাবে পরিবেশ শান্তি হয় তার জন্য আমরা মানে সবাই যেন যথাযথ চেষ্টা সুস্থ থাকে, ভালো থাকে, সুস্থ থাকে, ভালো মানে সবকা সাথ সবকা বিকাশ, সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশুয়াস, বিশ্বাস না বিশ্বাস, বিশুয়াস। ওটা ওটা হিন্দিতে বিশ্বাস আর বাংলায় হলে বিশ্বাস হয়ে যাবে। শোনেন, দারুণ, দারুণ। একবার রাম নাম নিলে যত পাপ হরে, পাতকের সাধ্য নাই তত পাপ করে। এটা রাম নামের দোহাই দিয়ে ভারতবর্ষে এই পশ্চিমবাংলায় স্বাধীনতা এসেছে। কিন্তু আমি বলবো আমার সকল কর্মীকে, যাতে রাম রাজত্ব আরম্ভ হয়ে গেছে, যেন রামের সৈনিকের মতন তারা প্রত্যেকে কাজ করে, যেন এই সত্যটা যেন ভুলে যায় না। এটা হচ্ছে আমার সকলের কাছে অনুরোধ। এই বলে আমি জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, সকলের মঙ্গল মহারাজ হোক। আপনি তো বাংলায় কথা বলছেন, হ্যাঁ। তাহলে আপনার অরিজিন কি পূর্ববঙ্গ? আমি যে একই জায়গায় না, একই জায়গায় বাংলাদেশে পাকিস্তানের গুলি আমার মাথার পর দিয়ে হাজার হাজার চলে গেছে। পাকিস্তানের কোন, মানে পূর্ববঙ্গের কোন জেলায় আপনার? পূর্ববঙ্গের ফরিদপুর জেলা পাখিরডাঙ্গা গ্রাম। পাখিরডাঙ্গা হ্যাঁ, জেলায় আপনার? আমি তখন 12 বছর বয়স, মিলিটারি এসেছে। মিলিটারিতে আমাদের পুকুর পাড়ে কামান ফিট করেছে, মানে মেশিন গান। আমাদের এই তখন ভাতের থালা মাথায় নিয়ে বিল পার হয়ে যাচ্ছে, তখন ওই মিলিটারির গুলি হাজার হাজার গুলি আমার মাথার পর দিয়ে গেছে। কত সাল? মাঠে ওই 71 আচ্ছা, সালে, মুক্তিযোদ্ধার সময়। মুক্তিযোদ্ধার সময়।
তখন দেখি গরু মরে গেছে, মানুষ মরে গেছে। আমার বাবা পুকুরের মধ্যে এরকম কচুরিপনার মধ্যে মুখ এরকম করেছিল। তারপরে আমাদের গ্রামে কাশি পড়া মানে কি বউ মেয়ে দুজনের বাচ্চা হবে। আমাদের আগে আগে আমরা ভাত খাচ্ছি, অ্যাডভান্স চলে গেল, ওরা বাজিয়ে পাটি বগলে করে নিয়ে যে দেখি যে আগে আগে এসে ওদের মিলিটারি ওদের দাপনাই গুলি করেছে। মেয়েরও ডেলিভারি হয়ে গেছে, মারও ডেলিভারি হয়ে গেছে। তাই একজন জড়ায় আছে বাচ্চা কাছে, আর একজন ক্যাটা করে ডাকছে। তারপরে সাইডে দেখি 40 থেকে 50 জন ছেলেদের ধরে আনে একসাথে গুলি করেছে। রক্ত নীল লাল হলুদ এইভাবে পড়ে আছে। সে কি দৃশ্য! আমাদের বেডিং পত্র নিয়ে গেল কারিয়া। তারপরে চলে গেলাম নদীকুল পলাশি, আখ বাগানের মধ্যে পলাই ছিলাম। পলাই থাকার পরে গান বোর্ডে দেখি যে মিলিটারি চলে যাচ্ছে। আমার ছোট ভাই তখন জলের তৃষ্ণায় জল খাবে বলে চিন্তা করছিল। তখন একটা থালাই করে জল আনতে গেছে মধুমতি নদীতে, যাই দেখে যে মিলিটারি চলে যাচ্ছে। তারপরে আমরা সাই থেকে আমরা আসবার পথে ফিরে আইছি, যেখানে মিলিটারি যে বেডিং পত্র নিয়ে গেছিলো তাদের কাছে আমরা চাইতে গেছি, আমাদের সে রাম দাও, সুন মাখানে রাম দাও বলে, শালা সাড়াল তোরে কাটিয়ে ফেলবো। আমার মা বলে কি, বাবা তোমার দিতে হবে না, আমার বাচ্চা কাচ্চা নিয়ে আমরা চলে যাই। কেরমেই এগোচ্ছি, কেরমেই দেখি মানুষ মরে আছে। কেরমেই মানুষ পড়ে, ধানের গোলা আগুন ধরাইছে, উঁচু বাড়ি নিচে নেমে গেছে, ধান সব আগুন ধরে ধরে পড়ছে। কি দৃশ্য, কি দৃশ্য এ বলার মতন নেই। শুধু একদিন না মিলিটারি চালাইছে, আরো 5-7 দিন আগে। হ্যাঁ, তারপরে মিলিটারি আসছে, পানের বরজের মধ্যে দিয়ে আমরা লুকাইছি, গর্তের মধ্যে লুকাইছি। হ্যাঁ, গর্তের মধ্যে লুকাইছি, আমাদের কেউ দেখে না। তো মুসলমানরা এক শ্রেণীর লোক ছিল, লয়লা হিলিল্লা বললি আর কি, টুপি মাথায় দিয়ে সামনে এসে বলতো এইটে মালায়ন পাড়া, এইটে মুসলমান পাড়া। হ্যাঁ, মুসলমান পাড়ায় যেত না, হিন্দু পাড়ায় যেত। আর এদিক দিয়ে আর এক গ্রুপ বস্তা বগলে নিয়ে রামদায় সুন মাহাই নিয়ে মানে হিন্দু বাড়ি লুটতে আইছে, সেই লুটি বুটি নিয়ে চলে গেছে। আর একদিন বিষ্ণুবলার নাম করে একটা লোক আমাদের বাড়ির পাশে গরু বিক্রি করতে গেছে রামদের হাটে। রামদের হাটেতে 900 টাকা গরু বিক্রি করে এসে বাড়িতে এসে শুইছে। শোয়ার পরে ডাকাচ্ছে চলে এসে, ডাকাচ্ছে চলে আসে সেই আর কি টাকা দিতে চায় নাই বলিয়া পাড়ায় ধরে দাপনাই গুলি করছে। 4টে ছেলে 3টে মেয়ে। সে কীভাবে, আমরা তো সব দৌড়ে দৌড়ে পালায় চলে গেলাম। এক বাড়িতে গিয়ে আমার দিদি আর আমি পলাইছি, তাই গুলি করেছে। গুলি করলে সেলুন ফুটো ইয়ে দিয়া বাইরে চলে গেছে। আর আমরা তো ওরে বাবা ওরে বলে দাপায় পড়েছি বাইরে। তো এইরকম ধরনের অনেক ঘটনা, আরও ইতিহাস আছে। ছোট মোটো বই হয়ে যায়, এমন বই হবে। বই হোক না হোক, সিনেমা তো হচ্ছে। কত দৃশ্য, আরো কত বলবো, এরকম হাজারো ঘটনা। বিতাড়িত হয়ে আসার পরে লক্ষ লক্ষ মানুষ যে আমরা যে উদ্বাস্ত হয়েছি বাংলার বুকে হোক, সারা ভারতবর্ষ হোক, কেউ আমার কোনো সরকার, পশ্চিমবাংলায় 3টি সরকার আছে, কেউই আমাদের এই উদ্বাস্তের কথা কোনো মাথায় নেই। আমরা একদম পরাধীন হয়ে আমরা কৃতদাস হয়ে আমরা বসবাস করি। কৃতদাস বললেই ঠিক হবে। হ্যাঁ, কৃতদাসে আমাদের এখন পুরোদমে সেই ব্রিটিশের মতন আমাদের যা বলবে তাই শুনতে হচ্ছে। তারপর আমরা এখন যেভাবে ধীরে ধীরে কষ্ট করে যে কজন আমরা বেঁচে আছি, এখনো আমাদের বয়সী মানুষ, 70 বছরের মানুষ, 80 বছরের মানুষ যারা বেঁচে আছি, তাদের হৃদয় ভর্তি ব্যথা যন্ত্রণা, কেউ একটা মুখ খুলে বলতে পারেনি। অতএব তাদের কষ্ট, দুঃখ, কষ্টের জীবন, যে চোখের জলে বুক বাজাচ্ছে, ছেলে মেয়ে নিয়ে কী করে আমরা বেঁচে থাকবো। তাই আমরা এখানে এসেও মুক্তবহুতি গেছি 71-71 সালে, ওখানেও বিজয় হয়েছে, কিন্তু আমাদের উপায় হয়নি। এই উদ্বাস্তের কথা কেউ বললো না। প্রতিশ্রুতি অনেক অডেল দিয়েছে, একটা কাজ কথা রাখিনি কেউ, একটা লোক কথা রাখিনি। সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা কবিতা আছে, কেউ কথা রাখেনি, কেউ কথা রাখলেন না। আমরা সেই নিরস্ত্র মানুষ, নিরহ মানুষ, মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে আবার বুঝিয়ে বুঝিয়ে ধীরে ধীরে 78 বছর আমরা চোখের জল ফেলতে ফেলতে আজকে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এসেছে, উদ্বাস্তুর কথা ভাবছে। আমাদের প্রধানমন্ত্রী প্রত্যেকটি মানুষের যারা উদ্বাস্ত তাদের কথা ভেবে তাদের বাঁচানোর জন্য, তাদের সুরক্ষা দেওয়ার জন্য, তাদের স্বাধীনতা দেওয়ার জন্য তিনি উদ্বেগ হয়ে দাঁড়িয়েছেন। দাদা, আপনাকে একটা কথা আমি জিজ্ঞাসা করি। আপনি তো দীক্ষা তো নিয়েছেন, তা আপনার আধ্যাত্মিক গুরু কে, যদি তার সম্পর্কে কিছু জানান। আমি প্রথম গুরুদেব, তখন আমরা বাচ্চা, আমি পড়ে পড়ি, সেই সময় আমার সুজ্ঞসাই, বাংলা পাকিস্তান, তখন সুখদেব বাবা, তিনি আমাদের এখানে নৌকা বেয়ে তার বাড়ির থেকে আসতেছিলেন। সুখদেব বাবা না ফটিক গোসাই? ফটিক গোসাই।
ফটিক গোসাই, হ্যাঁ হ্যাঁ উনি আমার নৌকা দিয়ে ওনার লোকজন নিয়ে উনি আসতেছিলেন। তখন আমার পিসিমা ওই নদীর পাড়ে আমাদের বাড়ি ছিল, উনি গান করতেছিলেন। ওই গান গাওয়ার সময় তখন ওই আমাদের ফটিক গোসাই উনি বাবাজি উনি ওই গানের মধুর সুর শুনে উনি নৌকা ভিড়িয়ে আমাদের বাড়িতে ঢোকে আমার ঠাকুর দাদাদের আমার কাকাদের বলেন যে এই কার মেয়ে, এই মেয়েটা আমি চাই, এই মেয়েটা আমার ছেলের সঙ্গে বিয়ে দেবো, আমার ওই সোনার একটি মামনি চাই আমি। তখন ওনার কথা শুনে আমার ঠাকুর দাদারা চোখের জল ফেলে দিল, ফেলে দিয়ে কি আইছে আমার বাড়িতে, এনার পূজা দাও, এনাকে সেবা করো, এ একজন মহান ভগবান আসছেন। ওনাকে দেখে মানুষ সবাই মোহিত হয়ে গেল। আর সেই আমাদের মেয়ে উনি চাইছে আমাদের সৌভাগ্য, উনি যে আমাদের ঘরের মেয়ে নেবে এটা আমাদের সৌভাগ্য। তখন ফটিক গোসাইকে বললো তোমার মেয়ে তুমি নিয়ে যাও। মানে আপনার পিসি, আমার পিসিমা, পিসিমার সাথে ফটিক গোসাইয়ের হ্যাঁ, ছেলের বিয়ে হলো। বিয়ে হলো। আচ্ছা, তাই বিয়ে হলে উনি কথা বললে আমরা রক্ষা করলাম ঠাকুর দাদার, আমি বুঝি না তবুও আমি শুনছি। তখন তখন আপনার বয়স? তখন আমার বয়স ওই ফোরে পড়ি কতটুকু হতে পারে। হ্যাঁ। তখন আমাদের তো জন্ম ডেট তো মা বাবা বলছে এত সালে 50 সালে, এইটুকু শুনি আমরা ওইটুকুই জানি, আর বেশি জানি না। দিন তারিখ শনিবার। এই যাই হোক, এখন সেদিকে ছোট সমাজ থেকে এসে এখানে এসে কত কষ্ট করে মানুষ হয়ে পড়ে। ওই ফটিক গোসাই আপনার মানে আমার গুরুদেব ওইটাই আমি মনে করে মাথায় নিয়ে চলছি। দীক্ষাগুরু। দীক্ষাগুরু এবং বলে- ও ফটিক গোসাইকে তো বিশ্ববন্ধু ফটিক বলা হতো। বিশ্ববন্ধুই এখন আমরা বড় হয়ে শুনছি, ভালোভাবে মানুষকে বিশ্লেষণ করে সেটাও আমরা জানি, ভালো ভাষায় বলে বিশ্ব হিন্দু করে না, বিশ্ববন্ধু। বিশ্ববন্ধু বলে। সেই বিশ্ববন্ধু এখন আমরা সেই কানার মালা গলে নিয়ে আমরা চলি। তাহলে তাহলে বিশ্ববন্ধু ফটিকের সাথে ওনার অ্যাক্টিভিটিজের সাথে এই মোদি মহারাজেরও তো মনে হচ্ছে মিল পাওয়া যাচ্ছে। আমরা শুনেছি ওনার সঙ্গে ওনার লিঙ্ক, কারণ মোদি মহারাজও তো বিশ্ববন্ধু। হ্যাঁ উনিও বিশ্ববন্ধু, এ নামও বিশ্ববন্ধু, এই একই লিঙ্ক, ওই একই জায়গা, ওই শুধু ভাগে ভাগে করে দিয়েছে, তুমি এই কাজ করো এই কাজ করো করে করে তার নয় মানে পথ নিয়ে এগোচ্ছে। মানে আপনি ছোটবেলায় যে বিশ্ববন্ধু দেখা পেয়েছিলেন, এখনো সেই এই এখনো সেই বিশ্ববন্ধুকে নিয়েই আপনার জীবন চলছে। জীবন চলছে। এক তা আজব আমরা ওই মনে করি এখনো বিশ্বের কাজ করব, মানুষের কাজ করব। এক আজব গল্প দাদা আপনার জীবনের তবে গল্প। রাম মন্দির ভাঙতে গেছি, রাম মন্দির গড়তে সময় গেছি, রাম মন্দির সমস্ত পরিবেশ তৈরি করার সময় দেখতেও গেছি। সব আমাদের এই কষ্ট করে করে এই 76 বছরের যে একটা বড় ইতিহাস, এই মুক্তবাদিত্ব হোক, বাংলাদেশের উদ্বাস্ত হোক, পাকিস্তানের উদ্বাস্ত হোক, বিশাল ইতিহাস মানুষের, বিশাল, কত যে ইতিহাস। মানে অসীম ইতিহাস। সেই অসীম ইতিহাস আজকে এই যে হরিভক্তরা যারা তারা আজকে আমাদের সঙ্গে সাথে রাখিয়া সব কাজ করে আমরা দেশ আবার বাংলা দখল, সোনার বাংলা বানানোর উদ্যোগ নিয়েছি এবং আমরা গর্ব, এটা আমাদের প্রতিজ্ঞা। দারুণ 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 দাদা, আজকে আমি সত্যি অভিভূত হয়ে গেলাম যে আপনার মানে জীবনে ভগবান কত তাই কিছু জয় দিয়েছে। শ্রীরাম, জয় শ্রীরাম এই যে বলে না, তখন মানে আমার মাথায় সেই ভগবান এসে দাঁড়িয়েছে, তার জন্য আর বলছি আমি অবাক হই, আমার শক্তি আছে এত কথা বলার। তো আপনার গতিবিধি দেখে আমি অবাক হই যে ইনি এত পরিশ্রম করেন কি করে। তা আজকে আমার জিনিসটা পরিষ্কার হলো যে ফটিক গোসাই আশীর্বাদ আপনার মাথায় আমার আছে। মাথায় আছে। হ্যাঁ। এই বিশ্ব বন্ধু, সে বিশ্বের সবার বন্ধু, ওই শক্তিতেই আপনি সে যে জাতি দেখে না, সেখানে বন্ধু করেছে সবার সঙ্গে দেশ ভালো করার জন্য, দেশকে সোনার ভারতবর্ষ করার জন্য, অখণ্ড ভারতকে আবার অখণ্ড সোনার ভারত, আবার হিন্দু রাষ্ট্রও হবে, সেটাও মাথায় রাখিয়া চলছি। দাদা আপনি সুস্থ থাকেন এবং দীর্ঘ আয়ু আপনার থাকবে। আমার দৃঢ় বিশ্বাস ওই 100তেও আপনাকে টলাতে পারবে না। আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন। এখন মানুষের আশীর্বাদে ভগবান তো নিয়েই যাবে দেশের থেকে, সে যখন- আমরা আসা যাওয়া জীবন, যেতেও হবে আসতেও হবে। অতএব তিনি যা দিয়েছে আমরা ভোগ করবো, আমাদের কর্ম আমরা করে যাবো। আপনি শত বর্ষ জয় থাকবেন। শ্রীরাম, জয় শ্রীরাম, ভারত জয় শ্রীরাম। মাতা কি জয়। জয় শ্রী জয় জয় ভারত মাতা কি আমি জয়। ছোট দোকানদারি করে খাই, এই কোনো মতে জীবন ধারণ করে আছি। আচ্ছা, এরপরে এই দোকান সম্পর্কে যদি কিছু বলেন, মানে এই দোকানটা আপনি তো একাই সামলান। আমি একাই সামলাই, একটা ছেলে বেকার, চাকরি নাই বাকরি নাই, বিয়ে পাস এম এ পাস করে বসে আছে, চোখের জল ফেলে ভগবান যদি সুদিন দেয়
বেশি দিন হবে, নাহলে তো এই দুঃখ কষ্টের জীবন এইভাবেই কাটাতে হবে। এই মালপত্র আনেন কোথা থেকে? আমি নিজে কষ্ট করে করে আনি, পারি না তবুও করি। কোথা থেকে আসে মাল? আমি ওই টিটাগড় থেকে আনি, কলকাতার থেকে আনি, আবার শ্যামনগর থেকে মাল আনি। আনতে আপনি নিজেই যান? আমি নিজেই যাই। কিসে করে যান? আমি নিজে সাইকেলে আনি, আমি নিজে ওই মানে টিটাগড়ে আপনি সাইকেল নিয়ে চলে যান? টিটাগড়ে সাইকেল নিয়ে যাই, শ্যামবাজারে শ্যামনগরেও যাই সাইকেল নিয়ে? তারপরে কাকিনাড়ায় যাই সাইকেল নিয়ে? নৈহাটি যাই সাইকেলে। সর্বনাশ। দমদম পর্যন্ত আমি রাজনীতি, আমাদের হেড অফিস ছিল ভারতীয় জনতা পার্টি, হ্যাঁ। আমি সাইকেল নিয়ে যেতাম। আমি সাইকেলে কলকাতায়ও যাই। মানে আপনি যেখানে যান সেখানে সাইকেল নিয়ে চলে যান? সাইকেলই আমার সম্ভব। অতএব আমি গাড়ি ঘোড়া কিছু চড়তে বেশি ভালোবাসি না, আমার সাইকেলই সম্বল হয়ে যায়। দারুণ বড় দারুণ। বড় মিটিং এ যোগদান করি, সাইকেলে যাই। এরকমও হয় জীবনটাই কষ্টে। বিদেশ যদি হতো, আমাদের ভারতটা যদি বিদেশ হতো, আপনি ভারতের প্রধানমন্ত্রী হতেন। তারপরে আমি কারণ বিদেশের প্রধানমন্ত্রীরা সাইকেলে করেই পার্লামেন্টে যায়। 1980-85 সালে আমি ইরাকে ছিলাম, ওই 76-72 সালে। ও আসার পরে পাকিস্তানকে আসার পরে আমি ওই ইরাকে গিয়েছিলাম। ইরাকে আমি হায়দ্রাবাদের থেকে ওখান থেকে পাসপোর্ট করে ইরাকে গেছিলাম, সেখানে 3.5 বছর থাকছি। থেকে ওখান থেকে আবার আসছি, দিল্লিতেও বেশ কিছুদিন বসবাস করছি, আবার বাংলায় আসছি। জন্মভূমি আজ বাংলায়, বাংলা ভাষা জানি, আবার সেখানে মানুষের মায়া মমতায় না, থাকতে পারি। আপনাকে ভালোবাসে, সবাই ভালোবাসে আপনাকে। আমি মায়া মমতায় বাঙালিদের ছেড়ে যেতে আর মন চাইনি, তাই আবার পুনরুদ্ধার করে আবার জায়গা চলে এসেছি। ছোট একদম ক্ষুদ্র দোকান করে খাই, এটাই পরিমতে দিন। আপনি সত্যি কর্মযোগী দাদা। মানে যোগীদের তো অনেক রকম ব্যাখ্যা আছে, তা আপনি হচ্ছে কর্মযোগী। এইটাই আমার, কর্মই আমার ধর্ম, কর্ম ছাড়া কর্মই আমার ভগবান। আপনি সত্যিকারের কর্মযোগী দাদা। কর্মটাই আমার ভগবান, ওটাকেই আমি ওই ভগবান, কর্ম করলেই ভগবান পাওয়া যাবে। এ কথা তো সুখদেব বাবা বলে গেছে যে কর্মই ধর্ম। ওটাই আমার কাছে সম্ভব। সুখদেব বাবা তো ওই একটাই কথা, যে কর্মই ধর্ম। ভালো থাকেন দাদা, আপনি 100 বছরে অন্তত এই সুস্থভাবে থাকেন, এইটুকু আমি আশা করি সকলকে। প্রিয় দর্শক, আজকে আমি দাদাকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিলাম, অনেক কথা শুনলাম দাদার। আশা করি আপনাদের ভালো লাগবে, আপনারাও ভালো থাকবেন, আপনারাও এইরকম কাজের মধ্যে থাকবেন, আপনারাও সুস্থ থাকবেন। এই বলে আজকের এই ভিডিও এইখানে শেষ করছি। নমস্কার। ভারত মাতা কি জয়।